টু মাই চ্যানেল খবর আছে চ্যানেলে সর্বপ্রথম ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে চলে। তো আজকে যেহেতু খবর আছে চ্যানেলে সর্বপ্রথম ব্লগ, তোমাদের কারোর সাথেই আমার সেভাবে পরিচয় নেই, তো সবার আগে তোমাদের সাথে পরিচয় করে নিই। আমার নাম হচ্ছে মধুশ্রী, সাউথ কলকাতাতে থাকি আমি, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই সাউথ কলকাতাতে, এবং আমি একজন হাউসওয়াইফ। আজকে আমার ব্লগের আলোচ্য বিষয় হচ্ছে আমার 2.5 মাস আগেই সি সেকশন হয়েছে ইইডিএফ হসপিটাল, শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র হাসপাতালে। তো সেখানকার টোটাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। সি সেকশন নিয়ে শুধু তাই নয়, সি সেকশন নিয়ে অনেকের মধ্যে অনেক ভুল ভ্রান্তি, ভুল ধারণা বা মিথ আছে, যেটা কিনা আমার মধ্যেও অনেক কিছু ছিল। আমিও যখন ওই ফেজে ছিলাম তখন আমি আমার এক্সপিরিয়েন্স দিদি বা কাকিমাদের থেকে জেনেছি অনেক কিছু, এবং নিজেও অনেক কিছু গিয়ে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি। তো যারা আমার মতো আর কি প্রথমবার ওটি এক্সপিরিয়েন্স করতে চলেছো, তাদের জন্য এই ভিডিওটা কিছুটা হেল্প হলেও আশা করি হতে পারে। সি সেকশন নিয়ে অনেক মিথ বা ভুল ধারণা রয়েছে, যেগুলো একেবারেই সত্যি নয়। তার মধ্যে সবথেকে কমন এবং পপুলার মিথ হচ্ছে পেস্টিং। মানে আমরা অনেকেই মনে করে থাকি যে মানে ডেলিভারির পর কাটা অংশটা পেস্ট দিয়ে জুড়ে দেওয়া হয়, বাট এটা একেবারেই সত্যি নয়। বরং এখন অনেক ডেভেলপড সুচার বা সুতো আবিষ্কার হয়েছে, যেটা দিয়ে কিন্তু যেভাবে কাটা হয় প্রত্যেকটা লেয়ার, বাচ্চাটা বার করে নেওয়ার পর ওই প্রত্যেকটা লেয়ার মানে সেলাই করতে করতে আসেন, এবং বাইরের যে সবথেকে বাইরের যে লেয়ারটা খুবই সূক্ষ্ম এবং ডেভেলপ সুচার বা সুতো ইউজ করা হয় সেটা সেলাই করার জন্য, যে কারণে বাইরে থেকে দেখে সেটা একেবারেই বোঝা যায় না, মনে হয় পেস্ট মানে কিছু দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। সেই কারণে হয়তো সেখান থেকে নামটা আসতে পারে পেস্টিং, বাট পেস্টিং কিন্তু অ্যাকচুয়ালি করা হয় না। আরেকটা যেটা মিথ রয়েছে সেটা হচ্ছে শিরদাঁড়ার মধ্যে ইনজেকশন মনে হয় এইভাবে গেঁথে দেওয়া হয়, সেটা আমার মানে যেটা অ্যানাস্থেশিয়া করা হয় সেটা নিয়ে আমি ভীষণ মানে যারা ফার্স্ট ওটি এক্সপিরিয়েন্স করতে চলেছো আমার মতো, আমার তো ভীষণ ভয় ছিল, বাট সেটাও কিন্তু একেবারেই সত্যি নয়। অ্যানাস্থেশিয়া দু রকমের, জেনারেল অ্যানাস্থেশিয়া আর একটা স্পাইনাল অ্যানাস্থেশিয়া। অনেকে আবার মনে করে থাকেন যে মানে ওটিতে নিয়ে গিয়ে হয়তো পুরোপুরি অজ্ঞান করে দেওয়া হয়, বাট সেটাও একেবারে করা হয় না। জেনারেল অ্যানাস্থেশিয়া হাতে এরকম ভেন দিয়ে যেটা দেওয়া হয়, ওটা সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে গেলে, মা যদি সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায় তাহলে ভিতরের শিশুটাও বাচ্চাটাও অজ্ঞান হয়ে যাবে। আর আমাদের তো একটা অজ্ঞান মানে সেটা তো কাম্য নয় একটা অজ্ঞান শিশু জন্ম দেওয়া, তার বদলে বরং আমাদের সকলেরই কাম্য একটা সুস্থ স্বাভাবিক এবং একটা অ্যাক্টিভ বেবি ডেলিভার করে। অ্যানাস্থেশিয়া বা স্পাইনাল অ্যানাস্থেশিয়া নিয়ে যে মিথ্যা রয়েছে এটা হচ্ছে অনেকেই মনে করেন যে একদম শিরদাঁড়ার মধ্যে মনে হয় ইঞ্জেকশনটা নিয়ে পুরো গেঁথে দেওয়া হয়, যেটা একেবারেই সত্যি নয়। বরং শিরদাঁড়ার মাঝখানে যে গ্যাপটা রয়েছে তার মধ্যে কিন্তু ইঞ্জেকশনটা পুশ করা হয়, এবং এই ইঞ্জেকশনে যে নেডলটা হয় সেটা অতিরিক্তই সরু, মানে একটা পেনের নিবের থেকেও সরু বলতে পারেন, এবং যথেষ্ট দক্ষ অ্যানাস্থেটিস্ট যেহেতু অ্যানাস্থেশিয়াটা করে থাকেন সে কারণে এইটা একেবারেই পেনফুল নয়, বরং একটা ইঞ্জেকশন দিলে যতটা আপনি ব্যথা পাবেন সেই সমানই ব্যথা কিন্তু লোকাল অ্যানাস্থেশিয়ার সময় পাবেন। এবং এই যে গ্যাপের মধ্যে ইঞ্জেকশনটা চারিপাশে পুশ করা হচ্ছে, তার মধ্যে দিয়ে যে ভেনটা চলে গেছে সেইটাই প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত নাম বা অবশ হয়ে যায়, মানে এই পোর্শন থেকে পা অবধি কিন্তু আপনার অবশ থাকবে, এবং উপরে কিন্তু পুরো নর্মাল থাকবে, মানে আপনি হাত নাড়াতে পারবেন, আপনি শুনতে সব কিছুই আপনার সব মানে সব জ্ঞানে হবে। এবং মানে বাচ্চা যখন জন্ম নেবে সেই কান্নাটাও আপনি কান্নার আওয়াজটাও শুনতে পাবেন, শুনতে সক্ষম থাকবেন। তো এই ছিল হচ্ছে মিথগুলো নিয়ে যেটা ভুল ধারণা আমারও ছিল অনেক কিছু, বা আপনাদেরও অনেক কিছু থাকতে পারে, সেটা হয়তো কিছুটা মানে বলে আমি হেল্প করতে পারলাম, আপনাদের ভুল ধারণাটা দূর করতে পারলাম। পরে আমি চলে আসি যে সি সেকশনে ওটিতে বা ওটির আগে কি হয়, এই টোটাল এক্সপিরিয়েন্সটা কি হয়েছিল মানে আমার সাথে সেটা শেয়ার করতে। তো দিনটা তো ছিল শুক্রবার,
28 জুন, যেটা আমার মনে হয় যারা এক্সপিরিয়েন্স অলরেডি এই ফেজটা দিয়ে কাটিয়ে গেছেন আমার মতোই, তারা কিছুটা হলেও রিলেট করতে পারছেন। মানে ওই দিনটা একদম চোখের, মানে বহু বছর পরেও, আমি তো জাস্ট 2.5 মাস হয়েছে, যারা হয়তো তাদের সন্তান এখন অনেকই বড় হয়ে গেছেন, তবু তাদের কাছে এই দিনটা একদম মানে ছবির মতো, একদম চোখ বন্ধ করে ভেসে ওঠে পুরো পরপর কি হয়েছিল। তো প্রথমে সকালবেলা আমার যেদিন ডেলিভারি হয় সেদিনই আমার অ্যাডমিট হওয়ার কথা ছিল। তো সকালবেলা 7টার মধ্যে ডক্টর বলেছিলেন, আমার যিনি ডক্টর ছিলেন ডক্টর ববিতা সাহা, তো সকালবেলা ম্যাম বলেছিলেন আমাকে যে তুমি একদম সকাল 7টার মধ্যে খাওয়া দাওয়া জল সব কিছু করে কমপ্লিট করো, মানে 7টার পরে আর কিন্তু জল খেতে পারবে না। তো আমি তো যথারীতি বাড়ি, যেহেতু আমার যেহেতু মানে স্কুটিতে আমি গিয়েছিলাম যেদিন আর কি আমার ডেলিভারি করতে যাই আমার হাজব্যান্ডের স্কুটিতে, তো 15 to 20 মিনিটস লাগে বাড়ি থেকে। যখন বেরোলাম খাওয়া দাওয়া করে, তখন বৃষ্টি স্টার্ট হয়েছে, বাট হলো। তো আমরা যখন হাসপাতালে পৌঁছলাম তো ইতিমধ্যে বৃষ্টিটা যথেষ্ট জোরে নেমে গিয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড পুরো অ্যাডমিশনে সব কিছু আর কি ফর্ম টর্ম ফিল আপ করে দেন আমরা অ্যাডমিট হলাম। আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, বেডে দেওয়া হলো। তাও তো এখন যা যা রেগুলার চেক আপ থাকে সেগুলো আগে থেকেও অনেক কিছু চেক আপ করিয়ে নেওয়া হয়েছিল, ব্লাড টেস্ট অ্যান্ড অল, সেগুলো সব রিপোর্টস তো নিয়ে গিয়েছিলামই, নিয়ে যেতে হয়। তো সেগুলো তারপরে কিছু রেগুলার চেক আপ ছিল, যেমন সুগার টেস্ট করা হয়েছিল আবার, এবং আমার যতদূর মনে পড়ছে আমাকে একটা স্কিন টেস্ট হয়েছিল যে অ্যালার্জি কিছু হয় কি না, সেটা করা হয়েছিল। আর এছাড়া তো বিপি নর্মাল এগুলো চেক করেই। তো এগুলো করার পর তারপর আমাকে শুয়ে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে চ্যানেল করা হবে, সেটাও আমি যেহেতু প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেটা নিয়েও আমি খুবই ভয়ে ছিলাম যে আমি বারবার, মানে আমার এখনও মনে আছে আমি আগের দিন আমার দি ভাই বা যারা আর কি ওই ফেসটা দিয়ে গেছে আর কি, যারা হয়েছে সি সেকশন, তাদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম কল করে যে এটাতে কি খুব লাগে না। আমি ইনজেকশন নিয়ে সত্যি কথা বলতে আমি একেবারেই ভয় পাই না, কিন্তু যেহেতু এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে চলেছি, তো সেক্ষেত্রে আমার খুবই ভয় ছিল। তো চ্যানেল করছেন যখন যে নার্সটি, তখন আমি বারবার তাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা করতে কি খুব লাগবে বা অ্যানেস্থেশিয়ার সময় কি খুব লাগবে। তো প্রত্যেকেই কিন্তু আমাকে সমানভাবে আর কি পজিটিভলি বুঝিয়ে গেছে না একেবারেই লাগবে না। তবু কোথাও গিয়ে যেন একটা ভয় কাজ করছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। কিন্তু আমি এইটুকু অ্যাসিওর করতে পারি সি সেকশনে বাচ্চা ডেলিভারি হওয়া অবধি কোনো ব্যথাই সেভাবে হয় না, যদি না এক্সেপ্ট কিছু যাদের কিছু কমপ্লিকেশন থাকে তাদের বাদ দিয়ে। নর্মালি যদি আপনি সুস্থ স্বাভাবিকভাবে একটা বাচ্চা জন্ম দিতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যথা বেদনা সেভাবে হয় না। তো তারপরে আমাকে আমার 2টোর সময় ওটি টাইমিং ছিল, এখনও মনে আছে না। তো 1টা-1:30 আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে নার্সদের যে আমাকে তো তখন হসপিটালের ড্রেস সব কিছু পরিয়ে দেওয়া হয়েছিল, তো আমায় কি বাড়ির লোকজনদের সাথে এবারে দেখা করতে দেবে, মানে ওটিতে যাওয়ার আগে। তো ওনারা বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া হবে। আমাকে একদম ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিয়ে দেন আমাকে বাড়ির লোকের সাথে তার আগে দেখা করতে দিল। তো সবার সাথে আমার মানে এখন বাড়ির সবাই এসেছিল, সবার সাথে মানে আমি তো খুব হাসি মুখ করে কথা বলছিলাম। সবাই বলছিল মানে ভয়টা যাতে না পাই আমি, হ্যাঁ সেভাবে সাহস জোগাচ্ছিল। আমিও বাইরে থেকে এক্সপ্রেস করছিলাম যে আমার এক্সপ্রেশন দেখে কেউ বুঝতে পারছিল না যে আমি একেবারেই ভয় পাচ্ছি, কিন্তু মনে মনে সত্যি কথা বলবো যথেষ্ট ভয় এবং টেনশন ছিল। তো তারপরে তো আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ঢুকছি, যখন দেখলাম স্ট্রেচারে করে যখন নিয়ে যাচ্ছে, তখন দেখছি ওটি রুমে তো বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের, বিভিন্ন সাইজের আর কি সিজার সব কিছু, বিভিন্ন ছুরি কাঁচি রাখা রয়েছে চারিদিকে ছড়ানো ছিটানো, এবং প্রায় 5 থেকে 6 জন ডক্টর, মানে জুনিয়র নার্স সবাই মিলে ছিলেন। তখনও পর্যন্ত আমার ম্যাম এসে পৌঁছাননি। তার ঠিক 2 মিনিটের মধ্যেই ম্যাম আসলেন, আমার যিনি ডক্টর আসলেন, এসে বলেন কি ঠিক আছো তো। ব্যাস এইটা শুনেই আমি মানে অনেকটা বলে না, মানে আমার কেন জানি না আমার ওনার
মানে আমার ম্যামের প্রত্যেকটা ওয়ার্ড আমাকে খুব সাহস যোগায় বা খুব পজিটিভ একটা ভাইব আমি পাই ওনার থেকে। তো উনি ওই যে হাসি মুখ করে আমাকে বললেন কি ঠিক আছো তো, আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারলাম, পুরোপুরিভাবে নয় যেহেতু তখনও অ্যানেস্থেসিয়াটা হয়নি। তো তারপরেই আমাকে শুয়ে দেওয়া মানে বসিয়ে তখন আমাকে ওই লোকাল অ্যানেস্থেসিয়া করা হচ্ছে এবং আমি মনে মনে পুরোপুরি প্রস্তুত যে আমার খুব লাগতে চলেছে, খুব জোরেই লাগতে চলেছে, যেটা কি না আমাকে সহ্য করার জন্য মানে ভগবানকে ডাকছিলাম ক্ষমতা দাও আর কি। কিন্তু আমার মনে আছে 4-5 বার ইঞ্জেকশনটা পুশ করেছিল, যেহেতু ঠিকঠাক জায়গায় পড়ছিল না, কিন্তু মানে লাগেনি একেবারেই। এবং কখন হয়ে গেছে আমি বুঝতেও পারলাম না। তারপর আমাকে বললো মধুশ্রী তুমি শুয়ে পড়ো। তো আমি বললাম ম্যাম, বললো হয়ে গেল? ম্যাম বলে হ্যাঁ হয়ে গেছে। আমি তো মানে খুশি হয়ে গেলাম, ব্যাস এবার নিশ্চিন্ত, কারণ আমি জানি তারপরে আর কিছু মানে ওইটা নিয়ে কিছু ভয় নেই, এবার আমার অবশ্যই হয়ে যাবে, সবার থেকে শোনা। তো তারপরে দেখলাম আস্তে আস্তে পাটা আমার ঝিনঝিন একটা হয়, এরকম ঝিনঝিন হতে হতে পাটা ঝিনঝিন ঝিনঝিন করতে আমার ভারী হয়ে গেল নিচের পোর্শনটা। তো সঙ্গে সঙ্গে ম্যামরা আর কি প্রস্তুত আর কি ওটিটা করার জন্য। তো তখন আমি বললাম ম্যাম এখন করবে না, এখন আমার সেন্স আছে। তো ম্যাম বললো তাই নাকি, দেখি তুমি উঠে চলে যাও যেমন বলে থাকে। তো চেষ্টা করো তো দেখি, তুমি উঠে যদি না চলে যেতে পারো তাহলে করে দেবো। তো এরকম শুনেছিলেন। তো সবাই আর কি হাসাহাসি করছিলেন পাশে। তো আমার মানে আমি বলি যে আমার যে ওটি রুমটাতে খুব সেদিন মানে আমি ভীষণ কুল, সবাই আর কি ভীষণ কুল ছিল, যে ডক্টরসরা ছিলেন নিজের মধ্যে মানে হাসি ঠাট্টা করছেন, আমাকেও মানে অনেক আমার সাথে অনেক সময় ইয়ার্কি টিয়ার্কি মারছেন, মানে খুব বাইরে মানে ভিতরের পরিবেশটা খুব অন্যরকম ছিল, যেটা আমি ভেবেছিলাম সেটা একেবারেই ছিল না, যার কারণে আমিও একদম নিশ্চিন্ত হয়ে গেছিলাম ওই অ্যানেস্থেসিয়ার পরে আর কি। তো তারপরে প্রায় 5-10 মিনিট মতো সময় মনে হয়, আমি তো এক্স্যাক্টলি ঘড়ি তো দেখছিলাম না, কারণ আমার সামনে সবুজ একটা চাদর দিয়ে দেওয়া হয়েছিল এবং সামনে আমার পাশেই আমার আর কি একজন ডক্টর দাঁড়িয়েছিলেন, যেহেতু আমার স্যালাইন চলছিল। তো তারপরে প্রবাবলি 10 মিনিট পরেই আমি শুনতে পাই যে একটা বলে না জল ফেটে যাওয়ার মধ্যে একটা আওয়াজ কানে আমি শুনতে পেলাম, এবং সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ। তো সেই সময়টা তো আর মানে কি বলবো, যারা এক্সপিরিয়েন্স করেছো এই ফেজটা দিয়ে গেছো তাদের কাছে খুবই মানে পরিচিত এই ফিলিংসটা আর কি, তো তারা বুঝতে পারবে। তো সেই সময় আমি কান্নার আওয়াজটা পেলাম এবং আমার পাশে যিনি ডক্টর ছিলেন, তো উনি বললেন বাচ্চাটা হয়ে গেল। আমি তো হয়ে গেল এত ইজি। আর আমার যিনি ম্যাম, আমার ম্যামও বললেন মধুশ্রী শুনতে পাচ্ছ? আর হ্যাঁ ম্যাম আমি শুনতে পাচ্ছি। তখন আমি জানি না যে মানে তখনও বলেননি কেউ। তো তারপরে আমি শুনতে পাচ্ছি, যেহেতু আমার সামনেতে সবুজ চাদর দেওয়া ছিল, শুনতে পাচ্ছি যে ওকে মনে হয় নিয়ে যাওয়া হলো, গিয়ে ওয়াশ টুয়াশ করে তারপরে আমাকে আমার কাছে নিয়ে আসলো, বলে এবারে তাহলে বাচ্চাকে নিয়ে আসি। হ্যাঁ ম্যাম। তো নিয়ে আসা হলো। তো হ্যাঁ বলি যে যখন হলো ওই যে বললাম না, ওই যে একটা জল মনে হলো ফেটে গেল, জলের থলে একটা ফেটে যাওয়ার যে আওয়াজটা এবং ওর যে কান্নার আওয়াজটা, সেই সময় হঠাৎ করে আমার একটা কাঁপুনি স্টার্ট হয়ে গিয়েছিল এবং সেটা তো মানে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে অঝরে এবং আমি হাসছি, আর হঠাৎ করে কাঁপুনি স্টার্ট হয়ে গিয়েছিল। এবং আমার পাশে যে ডক্টর ছিলেন বললাম, তো উনি হঠাৎ করে কি তুমি কাঁপছো কেন, মানে এটা কেন হচ্ছে তোমার, কি এটা খুশির কারণে হচ্ছে কি কী কারণে হচ্ছে, মানে আমি বললাম ম্যাম আমি বুঝতে পারছি না। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম কিছু সেকেন্ড পরেই আর কি, মানে 1 মিনিট মতো মানে যায়নি, তারপরে ঠিক হয়ে গেল। হ্যাঁ 1 মিনিট 2 মিনিট মতো পরেই ঠিক হয়ে গেল। তো তারপরে তো ওকে আনা হলো, এসে তো একদম ছোট্ট মুচকো একটা বাচ্চা, মানে আমার বেবির ওয়েট হয়েছিল 2.5 কেজি। আমার ম্যামই মানে আমার যখন লাস্ট যে ইউএসজিটা হয় তখনই বলেছিলেন যে আমার বেবির সাইজ যতটা হওয়া উচিত তার থেকে আর কি কম, যার কারণে আমাকে তার মানে আমার ডেলিভারি হওয়ার
48 আওয়ার্স আগে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল 2 দিন ধরে, ঠিক আছে। তো তো আমার যেহেতু প্রেশারও ছিল না, সুগারের টেন্ডেন্সি, সুগার ছিল, সুগারের ওষুধ খেতাম আমি। তো সেক্ষেত্রে ম্যাম একটু অবাকই হয়েছিলেন, যে আমার ডক্টর একটু অবাকই হয়েছিলেন যে কেন তোমার বেবি সাইজটা মানে ছোট। তো তারপরে হ্যাঁ, তারপরে আর কি ওকে নিয়ে আসা, তখন আমি ওকে একটু, আমি ম্যামকে জিজ্ঞেস করি, আমার যিনি ডক্টর ছিলেন আর ওর পিডিয়াট্রিশিয়ান যিনি ছিলেন, যে আমি ওকে একটু হামু খেতে পারি? তখন ওনারা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ওকে একটু হামু ঠামু খেলাম। তারপরে তখন আমি জানি না যে আমার কি হয়েছে, এবং আমি জিজ্ঞাসাও করিনি, মানে আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে। সুস্থ সবলভাবে দেখছি একটা ছোট বাচ্চাটা এনেছে আমার সামনে, আমি সব ভুলে গেছি, না আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মনের মধ্যে কিছু সেকেন্ডের জন্য আমার বেরিয়ে গিয়েছিল মাথা থেকে। তখন ওনারাই বললেন যে এরকমভাবে যখন সবুজ, ওকে তো সব একটা সবুজ একটা কাপড়ে মুড়ে রেখেছিল, তো তখন মানে কাপড়টা যখন সরাচ্ছে, তখন আমি মানে বুঝতে পেরে গেছি যে কাপড়টা সরাচ্ছে ওইভাবে দেখাচ্ছে যে, তো মেবি ওটা ছেলেই। তো আমাকে বলছে দেখো কি হয়েছে। তখন আমি বললাম ম্যাম ছেলে হয়েছে। তো বললো হ্যাঁ কংগ্রাচুলেশন। তো এইভাবে বললো। তো বললো ঠিক আছে তাহলে এবার নিয়ে যাই তোমার ফ্যামিলিকে দেখাতে। হ্যাঁ ম্যাম। তারপরে তো তো তারপরে তো ওকে নিয়ে চলে যাওয়া হলো। তারপরে বাদ বাকি ওনারা কি করছেন আমি তো জানি না, বলতে পারবো না, কারণ তখনও পর্যন্ত অবশ্যই ছিল। তার কিছুক্ষণ পর আমাকে আবার কিছুক্ষণ অবজারভেশনে রাখা হয়েছিল। দেন আফটার আমাকে আমার ফ্যামিলির সাথে আর কি মিট করতে দেওয়া হলো সবাই, এবং তার কিছুক্ষণ পরেই ভিজিটিং আওয়ার্সও ছিল। তো ওটি থেকে বেরিয়ে একবার দেখা করানো হলো, সবাই আমার বাড়ির লোকেরা সবাই এসেছিলো। তারপরে আবার ভিজিটিং আওয়ার্স যেহেতু ছিল, আমাকে বেডে দিয়ে দেওয়ার পরেও আমাকে আর কি সবার সাথে দেখা করতে দেওয়া হলো। তো এই ছিল আমার টোটাল এক্সপিরিয়েন্স মানে সি সেকশনে। তো আমি বলবো যারা সি সেকশনে করতে চলেছো বা সি সেকশন হবে আর কি বলে দেওয়া হয়েছে, তো মানে বাচ্চাটা হওয়া অবধি না কোনো ব্যথা বেদনা সেভাবে ফিল করতে পারবে না, একেবারেই ভয়ের কিছু নেই, একদম পজিটিভলি থাকো। আমি জানি, আমি বলে দাও, মানে আমিও যেহেতু এরকম ভিডিও দেখেছি, তারপরেও কিছু চিন্তা থাকে, তবে আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কি না, সত্যিই চিন্তার কিছু নেই, একেবারেই নেই। হ্যাঁ, খুব মানে সি সেকশন হওয়া অবধি, তোমার ডেলিভারিটা হওয়া অবধি কোনো কষ্ট নেই, মানে ডেলিভারিটা তুমি একদম পেনলেস একদম, কিন্তু তারপরে তো খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আমি যেহেতু বলছি বারবার, যেহেতু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ওটিরও, তো আমি ভাবতে পারিনি এতটাও, মানে যে এক্সপিরিয়েন্স করেছে, যেই ফেসটা দিয়ে গেছে, সেই বুঝতে পারবে কতটা কষ্টকর, বাট সেটাও বিয়ারেবল ডেফিনেটলি। ওই ছোট্ট সোনার দিকে তাকিয়ে সব কিছু মানে তুমি চোখ বুজে বা সব কিছু হাসি মুখে তুমি সহ্য করে নিতে পারবে, সেই পাওয়ারটাই দিয়ে আর কি ভগবান সেইভাবেই পাঠায় আমাদেরকে, মায়েদেরকে আর কি। তো তারপরে এখন তো দেখতে পাচ্ছ 2.5 মাস আমার হয়ে গেছে অলরেডি। তো এখন খুব সুস্থ সবলভাবে একদম জীবনযাপন করছি, কোনো ব্যথা বেদনা নেই একেবারেই। মাঝে মাঝে মানে অনেকে বলে যে খুব ব্যাক পেন হয়, শিরদাঁড়ায় ব্যথা হয়, এখনো পর্যন্ত আমি সেইটা ফিল করতে পারিনি। হ্যাঁ, তবে একটা জিনিস হয়েছিল আমার সি সেকশন, যেন যে পরের দিন আর কি আমার ক্যাথিড্রালটা খুলে দেওয়ার পরে, আচ্ছা তোমাদের একটা জিনিস মিস করে গেছি, যে ওই ওটিতে নিয়ে যাওয়ার আগে যেমনভাবে সব বললাম যে চ্যানেল এগুলো করে দেওয়া হয়, এবং ক্যাথিড্রালটাও কিন্তু পরিয়ে দিয়ে তারপরে তোমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে, বা অনেক সময় ওটিতে নিয়ে গিয়েও ক্যাথিড্রালটা ডক্টররাই পরিয়ে দেন। তা আমাকে ওটিতে নিয়ে গিয়েই পড়ানো হয়েছিল, অনেকে আবার ওটিতে নিয়ে যাওয়ার আগে থেকেই ক্যাথিড্রালটা পরিয়ে দেন। তো এই ছিল আমার টোটাল ডেলিভারি সি সেকশনের এক্সপিরিয়েন্স স্টোরি। তো তোমাদেরও যারা অলরেডি এই এক্সপিরিয়েন্সটা করে এসেছো, তাদেরও কিছু গল্প থাকলে আমার সাথে শেয়ার করো, বা আমার থেকে কিছু জিজ্ঞাসা বা জানার থাকলে সেটা তোমরা কমেন্টে জানতে পারো, জিজ্ঞাসা করতে পারো। এবং যারা আর কি ওই এখনো পর্যন্ত
বেবি প্ল্যান করছো, এখনও প্রেগনেন্ট হওনি, তো প্রেগনেন্সি রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকলেও সেটা আমার সাথে মানে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি যথাযথ চেষ্টা করব আমার জ্ঞানের মধ্যে থেকে তোমাদেরকে উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওটা এইটাই। পরের দিন আমি আফটার সি সেকশন প্রত্যেকটা মায়ের এবং শিশুর তার সাথে সাথে কীভাবে যত্ন নেওয়া উচিত বা কি কি হয় সেই নিয়ে আমি পরের দিন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো তোমাদের সাপোর্ট, হেল্প আমার একান্তই কাম্য। যদি আমার ভিডিওটা বা আমার এই এক্সপিরিয়েন্স স্টোরিটা শুনে তোমাদের কিছু হেল্প বা কিছু ভালোও লেগে থাকে তাহলে, বা কিছু হেল্প যদি হয়েও থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই করো, অবশ্যই করো। ধন্যবাদ। আজকে আপাতত এখানেই শেষ করছি। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।